আমন্ত্রণ বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। বয়সের সাথে সাথে মানুষের শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্ন ধরনের জটিলতা দেখা যায় এবং তার মাঝে সবচেয়ে সাধারণ এবং অবহেলিত একটি জটিলতা ঘাড়ে ব্যথা, এবং যেটিকে প্রাথমিকভাবে আমরা খুব একটা গুরুত্ব দিই না এবং বেশিরভাগ ক্ষেত্রে বয়স 40 ঊর্ধ্ব ব্যক্তিরা এটিকে বার্ধক্যজনিত কোনো জটিলতা ভেবে একদমই গুরুত্ব দিতে চান না। তবে এই বিষয়টি নিয়ে গুরুত্ব দেওয়া আসলে কতটুকু জরুরি, এবং একজন ব্যক্তির ঘাড়ে যদি বয়স ঊর্ধ্ব কিংবা বয়স 40 কিংবা 60 ঊর্ধ্ব যে কোনো বাবা মায়ের এ ধরনের জটিলতা হয়ে থাকে, তবে সেক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন হওয়াটা কতটুকু জরুরি। দর্শক, আজ আমরা কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে, এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, যিনি চিফ কনসালটেন্ট বাংলাদেশ স্পাইন ও অর্থোপেডিক হাসপাতাল। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাদেরকেও স্বাগতম। স্যার, বয়সের সাথে সাথে মানুষের ঘাড় ব্যথা হয়, বিভিন্ন জয়েন্টে ব্যথা হয়, এবং যেগুলোকে আমরা বার্ধক্যজনিত বিভিন্ন ধরনের জটিলতা ভেবে থাকি, কিন্তু এই যে ঘাড় ব্যথা হচ্ছে, বয়সের সাথে ঘাড় ব্যথা কি কোনো বিশেষ সম্পৃক্ততা রয়েছে? আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, শরীরের সব জায়গায় বয়সের কারণে পরিবর্তনের জন্য অনেক পরিবর্তন হয়। যেমন বয়স হলে চুল পাকে, চোখে কম দেখে, ছানি পড়ে, হাড় এবং জোড়ার পরিবর্তন হয়। ঘাড় কিন্তু আমাদের শরীরের হাত যেমন সবচেয়ে বেশি চলে, একই সাথে শরীরে যদি মেরুদণ্ডর চিন্তা করি, ঘাড় সবচেয়ে বেশি মুভমেন্ট হয়। কথা বলতে, তাকাতে, চলতে ঘাড়ের মুভমেন্ট সবচেয়ে বেশি। এই মুভমেন্টের কারণেই হয়তো যেখানে বয়সজনিত যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা অনেক বেশি, বিকজ অনেক বেশি অ্যাক্সেস কাজ করে। যেমন একটা মেশিন যদি অনেক বেশি ব্যবহার করেন, তাহলে তাড়াতাড়ি আস্তে আস্তে কিন্তু তার মেশিনের যে কাজ করার ক্ষমতাটা কমে যায়। ঠিক সেরকম এই মেরুদণ্ডের ঘাড়ের পোর্শনটা অনেকটাই সেরকম, যে বেশি ইউজ হচ্ছে বিধায় আমাদেরকে এই যে বয়সজনিত পরিবর্তনটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। মজার জিনিস হলো যে বয়সজনিত পরিবর্তন হলে সবারই কিন্তু ওই সিমটমস থাকে না, অর্থাৎ কিনা উপসর্গ সবার থাকে না। কিছু কিছু ক্ষেত্রে উপসর্গ থাকে। সেটা কীরকম? ব্যথা একটা খুব বড় উপসর্গ। এবং এই যে মেরুদণ্ড আমরা যে চিন্তা করি, আমরা এই মডেলে আমরা অনেক সময় আমি বলে থাকি যে ঘাড়ের এখানে 7টা কশেরুকা আছে, এবং এই কশেরুকা একটার সাথে একটা লাগানো থাকে এক ধরনের জয়েন্ট দ্বারা, যে জয়েন্টের মাঝখানে নরম জেলির মতো জিনিস, স্প্রিংয়ের মতো কাজ করে, ডিস্ক বলি আমরা, ইন্টারভার্টেব্রাল ডিস্ক। এগুলো ধরেন ইয়াং বয়সে সফট থাকে, নরম থাকে, বয়সের কারণে আস্তে 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 এটা শক্ত হয়ে যায়। এই শক্ত হওয়ার জন্য আমাদের তো মোবিলিটি তো থাকেই, এই যে মুভমেন্ট আমাদের হচ্ছে প্রতিনিয়ত, তখন এই মোবিলিটির কারণে প্লাস এই শক্ত হওয়ার কারণে ব্যথা শুরু হয়ে যায়। এবং দেখা যায় জেলটা যেখানে নরম থাকবে, সে নরম জিনিসের সাথে যখন আঘাত পায় বা লাগে, তখন অতটা ব্যথা থাকে না, কিন্তু যখন শক্ত জিনিস রাব হয়, ব্যথা শুরু হয়ে যায়। এই একটা কারণ। আর হলো অনেক সময় হাড়গুলো ক্ষয় যায়। আবার দেখা যায় যে এই যে বয়সের কারণে যেন মাসেলগুলো যত স্ট্রং থাকে, একটা বয়সের পরে মাসেলগুলো একটু দুর্বল হয়, শক্তিটা কম। আমাদের মেরুদণ্ডের ঘাড়টা কিন্তু সামনের দিকে লর্ডোসিস, বাঁকা থাকে সামনের দিকে। আপনি এটা দেখেন এক পার্শ্বের থেকে এবং সামনের থেকে, তাহলে কিন্তু এটা একদম স্ট্রেট না, সামনের থেকে সোজা, কিন্তু পার্শ্বের থেকে দেখাইলে মনে হচ্ছে সামনের দিকে কার্ভ। এই যে কার্ভটা মেনটেন করে বিভিন্ন অ্যাঙ্গেলে মাসেলগুলো কাজ করে। এখন আপনার বয়স হলে তো এই মাসেলগুলো কিছুটা দুর্বল হয়ে যায়, হলে তাহলে এই যে কার্ভটা নর্মালি থাকে না। যদি না থাকে, তখন এই যে হাড়গুলো যে একটু সরে যায়, তখন একটা জায়গায় স্ট্রেস পড়ে। আপনি ধরেন আপনার ঘাটটা লম্বা টাইম পাকা করে রাখতে পারবেন না, লম্বা টাইম সামনের দিকে ঝুঁকে রাখতে পারবেন না, ব্যথা হয়। যে কারণের জন্য নর্মাল যে অ্যালাইনমেন্ট সেটা থাকে না, তখন আপনার এই ব্যথা শুরু হয়। তো এই যে স্যার ব্যথাটা শুরু হলো, শুধুমাত্র ব্যথাই কি কেবল একমাত্র উপসর্গ, নাকি অন্য কোনো উপসর্গ থাকতে পারে? একটা হলো ব্যথা। তো এই ব্যথাটা কিরকম হবে? প্রথম দিকে ধরেন শুধু ঘাড়ের দিকে হবে, আস্তে আস্তে এটা কিন্তু হাতের দিকে যেতে পারে, দুইটা হাতেই যেতে পারে। এবং এটা দেখা যাবে যে কি হয়, যে এই হাড়ের মাঝখানে জেলিগুলো যদি বের হয়ে, এর পেছনেই থাকে খুব গুরুত্বপূর্ণ স্নায়ুতন্ত্র, স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড একদম ব্রেনের সাথে লাগানো অনেক অসংখ্য ইলেকট্রিক তারের মতো, টেলিফোনের তারের মতো ছোট ছোট তার মিলে বড় তার হয়ে মোটা একটা মানে কি বলে কর্ড হয়ে তার হয়ে ব্রেনের সাথে লাগানো, এবং একটা প্রত্যেকটা অঙ্গের সাথে ব্রেনের সাথে আপনার ছোট ছোট তার দিয়ে লাগানো। এখন দেখা যায় যে যদি এই মাঝখানে এই জেলি বের হয়ে আপনার শক্ত হয়ে স্পাইনাল কর্ডটাকে চাপ দিয়ে ধরে, প্রথম অবস্থায় ঘাড়, দেন 2 হাত, দেন 2 পা, একটা পর্যায়ে গেলে 4 হাত পায়ে আপনার ব্যথা হইতে পারে। এবং প্রাথমিক অবস্থায় ব্যথার আগে ঝিনঝিন করবে,
সে মনে হয় যে হাঁটতে গেলে সে পড়ে যাচ্ছে, কিছু ঝিনঝিন অনুভূতি, ধরতে গেলে চিনচিন অনুভূতি, অনেক ক্ষেত্রে জ্বালা পোড়া করে। জ্বালাপড়া, হ্যাঁ, একটা বার্নিং, আঘাতের হিস্ট্রি কোনো কিছু থাকবে না। আস্তে 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 পরিবর্তন হয়ে গ্র্যাজুয়ালি দেখা যায় পুরা যে স্পাইনাল কর্ডটা থাকবে একটা সরু রাস্তার মতো, এই রাস্তাটা চিকন হয়ে যায়। আবার এই পাশে দিয়ে যে ইলেকট্রিক তারের মতো তার বের হবে, ওখানে ছোট একটা রাস্তা থেকে চিকন, আমরা যেটা বলি ফোরামেন, এই ফোরামেনটাও ছোট হয়ে যায়। আমরা যে ছবিতে দেখি যেমন এর একটা তার, এটা হলো আমরা বলি নার্ভ। এই নার্ভটা যে এখান থেকে বের হয়ে আসে, এই ছিদ্রগুলো ওই ডিস্কগুলো হাইট কমে যাওয়ার কারণের জন্য হাড়গুলো অনেক সময় চেঞ্জ হয়ে যায়, এক্সট্রা হাড় গজায়, তখন এটা যে বের হওয়ার যে রাস্তাটা, সরু হয়ে ছিদ্রটা, এটা সরু হয়ে যায়, তখন আপনার ব্যথা শুরু হয়ে যায়। তারপরে নার্ভ যদি কোনোভাবে কম্প্রেশন হয়, রাইট, এবং এইখান থেকে ব্যথাটা শুরু হয়ে এবং যাবে। এখন এই হাতে নার্ভ ব্যথা, পায়ে যন্ত্রণা শুধুমাত্র ঘাড়ের এই নার্ভ কম্প্রেশনের কারণে। যেমন এই একটা যে নার্ভ, এই একটা নার্ভ কিন্তু একটা না, অসংখ্য নার্ভ, অনেক, আমরা বলি যে নিওফিব্রিল, এই নার্ভগুলা এগুলো আপনার হইলে চিকন হয়ে বিভিন্ন আকার, আঙুল থেকে শুরু করে চামড়া, বিভিন্ন জায়গায় তার কানেকশন থাকে। সো যতটুকু চাপ দিবে এবং ওই জায়গাটা যেখানে গিয়া শেষ হয়ে গেছে ওখান থেকে ব্যথাটা শুরু হবে। সুতরাং শুরু হবে তার ঘাড়ে, কিন্তু ব্যথা আসবে হাতে, শুরু হবে ঘাড়ে, ব্যথা যাবে পায়ে। অনেক ক্ষেত্রে আপনি বলছিলেন প্রস্রাব পায়খানা বন্ধ হ্যাঁ, হয়ে যেতে এবং পারে। এটা তো ধরেন ব্রেন থেকে যে কন্ট্রোলটা আসবে, হ্যাঁ। যে আমরা তো যখন তখন যেখানে সেখানে প্রস্রাব পায়খানা করি না, তাহলে একটা নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট একটা রিফ্লেক্স আছে, এই কাজগুলো কিন্তু একটা কেবলের মাধ্যমে যায়, তারের মাধ্যমে। আমার ব্রেনে যখন বলবে যে হ্যাঁ আমি এখন ইউরিন পাস করব, তখন তো হবে, তাহলে এই যে পাস করার যে রাস্তাটা, সেটা যখন ব্লক হয়ে যাবে তখন সে সেটা করতে পারবে না প্রপারলি। যে কারণের জন্য এটা আমরা অনেক সময় ইগনোর করি, আমরা মনে করি যে আচ্ছা একটু ঘাড়ে ব্যথা, অনেক সময় দেখা যায় যে যেমন একটু শোবার কারণে সঠিক মতো হলো না, এটা একটা কারণ যে বয়সের পরিবর্তন হতে পারে, হলেই তো সবার ব্যথা হয় না, তাহলে কেন হয়? যেমন আমরা যদি অভ্যাসের কথা চিন্তা করি, যারা শক্ত বালিশ ব্যবহার করেন এটা একটা কারণ, উঁচু বালিশ ব্যবহার করেন এটা একটা কারণ, যারা লং টাইম কম্পিউটারে কাজ করেন, খুব ইম্পর্টেন্ট যে লং টাইম কম্পিউটার, সবসময় আমি মাথাটা নিচু করে, মোবাইল এখন ডিজিটাল, সবসময় ফেসবুকিং করতেছি, আমি মাথাটা নিচু করে রাখতেছি, SMS করতেছি, চ্যাটিং করতেছি, খুবই খারাপ। দীর্ঘ সময় এবং একই ভঙ্গিমায় বসে একই ভঙ্গি। রয়েছে। এখন ধরেন আমি যখন মাথাটা এরকম ভাবে রাখবো, আমার কিন্তু ব্রেনের একটা ওজন আছে, নর্মাল একটা আমাদের ব্রেনের ওজন প্রায় 1.5 কেজি, কিন্তু আমরা কিন্তু ফিল করি না, কারণ ব্রেনটা একটা ভাসমান অবস্থায় থাকে CSF ফ্লুইডের মধ্যে। আচ্ছা। তখন এটার ওজন কিন্তু মাত্র 50 গ্রাম, 50 গ্রাম, 1.5 কেজি ওজনের জিনিস 50 গ্রাম মনে হচ্ছে। তাহলে এখন যখন আমি এটাকে নর্মালি এরকম বাঁকা করি, তখন কিন্তু এটা ওয়েট আস্তে আস্তে বাড়তে থাকে, আচ্ছা আচ্ছা। আর যে লর্ডোসিস যে আমার থাকবে সেটা চেঞ্জ হয়ে যায়। তাহলে নর্মাল যে স্প্রিং এর কাজ ভালো এই অবস্থায়, যখন আপনি সামনে যাবো এটা লোড বাড়তে থাকবে, চাপতে থাকবে, এরকম অনেক সময় থাকবো, তখন এই ডিস্কগুলো কিন্তু আস্তে আস্তে বের হইতে থাকে, স্লিপ করে। এটাও একটা কারণ যে তার এই প্রতিনিয়ত নর্মাল পজিশনটাকে একটা অ্যাবনর্মাল পজিশন যদি থাকে, এবং এটি তাহলে আমরা প্রত্যেকে করছি, আমরা আমাদের প্রত্যেকে নিজেদের করছি। জানা কারণ কিংবা অজান্তে করে ফেলছি, যে কারণ- এবং এটির সঙ্গে আমরা হ্যাবিচুয়েটেড। আরো স্যার কারণগুলো সম্পর্কে বিস্তারিত জানবো, তবে সময় আছে একটি ছোট্ট বিরতি নেবার। ধন্যবাদ। প্রিয় দর্শক, বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ, এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। বিরতির আগে কথা বলছিলাম যে বার্ধক্যজনিত কারণে একজন ব্যক্তির ঘাড়ে ব্যথা যে বিশেষ কারণগুলো, তার মাঝে আপনি উল্লেখযোগ্য কিছু কারণ বলছিলেন, এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। যেটা বয়সের কারণে যে যে চেঞ্জটা হয় এবং যে কারণের জন্য ব্যথা, এটা কিন্তু আস্তে আস্তে হয় আমরা বলছি, এবং এই ব্যথার জন্য আর বেশি তাড়াতাড়ি হতে পারে, যেমন যারা লং টাইম একই অবস্থায় বসে থাকে, যারা রাস্তায় হাঁটতেছে ঝাঁকি লাগে, রাস্তাঘাটে যখন গাড়িতে যাবে যখন বেশি ঝাঁকি লাগে, যারা হুন্ডা চালায়, বা তারা যা এমন কিছু কাজ করে, যেমন ধরেন অনেক সময় ড্রিলিং, এই যে জার্কি মুভমেন্ট, এগুলোকে পটেনশিয়েট করে, মানে এই চেঞ্জটাকে আরও তাড়াতাড়ি এটা আপনাকে চেঞ্জ করে দিবে। প্লাস আমাদের কিছু হ্যাবিট আছে, যেমন যারা স্মোক করে তাদের কিন্তু এই ডিসগুলোকে ডিজেনারেটেড বেশি হয়ে যায়,
যারা অ্যালকোহল খান, মদ্যপান খান, তাদের কিন্তু এই বয়সজনিত পরিবর্তনটা বেশি হয়। খাবারের মধ্যে যারা ফাস্টফুড খান, ইয়াং থেকে শুরু করে বয়স্ক লোকরা যারা ফাস্টফুড বেশি খাবেন, প্রোটিন জাতীয় খাবার যারা বেশি খাবেন, তাদের কিন্তু এই চেঞ্জটা বেশি হবে। আচ্ছা, দেখা যাবে যেনারা মাংস জাতীয় খাবার বেশি খান, মাছ কম খান, তাদের কিন্তু বেশি হয়। সবজি অনেকে খেতেই চায় না, ইয়াংরা খেতে চায় না। যাদের ফ্রুটস খাওয়ার অভ্যাস নাই বললেই চলে, দুধ খায় না, তাদের কিন্তু এই চেঞ্জগুলো বেশি। ক্ষয় রোগ থেকে শুরু করে ডিজেনারেটিভ চেঞ্জ অনেক বেশি হবে। তাদের এই কষ্টটা খাদ্যাভ্যাসের বেশি। সাথেও ঘাড়ে ব্যথার একটি সম্পর্ক বিশেষ আছে, সম্পৃক্ততা সম্পর্ক রয়েছে। রয়েছে। স্যার, এই যে সমস্যাগুলো নিয়ে যখন আপনাদের শরণাপন্ন হয়, ষাটঊর্ধ্ব একজন বাবা, তীব্র ঘাড়ে ব্যথা, এটার কারণে মুভ করতে পারছে না, নর্মাল অ্যাক্টিভিটিস করতে পারছে না, শনাক্তকরণ করেন কি করে? শনাক্ত হলে একটা তো ধরেন একটা হিস্ট্রি আমরা নিলাম, এরপর একটা এক্সরে করলে অনেক কিছু পাওয়া যায়। আমরা একটা এক্সরে করি, দেন অনেক সময় আমরা সিটি স্ক্যান, এমআরআই, এই 2-3টা জিনিস আমাদের খুব ইম্পর্টেন্ট রোলস, এবং এই 2-3টা জিনিস দেখেই আমরা ডিসিশন নিই যে এই রোগীটাকে কি আমরা ওষুধের দ্বারা সুস্থ করতে পারবো না অপারেশন লাগবো। আচ্ছা চিকিৎসার ক্ষেত্রে যদি বলেন, মজার জিনিস হলেও শতকরা 80-90 কোনো অপারেশন লাগে না। আচ্ছা আচ্ছা, অনলি 5%, 10% বা 15% লোকের আপনার হলো চিকিৎসা যেটা সার্জারি করতে হয়। তখন এক সময় আমরা খুব ভয় পেতাম, মানুষ খুব ভয় পেত, ঘাড়ে অপারেশন, সামনে দিয়ে কত কিছু, শ্বাসনালী, এবং স্যার খাদ্যনালী, এখনো এখন সার্জারির অনেক কথা ভয়, শুনলে অনেকে ভীতগ্রস্ত অনেকেই হয়, ভয় পায়। চিকিৎসকের কাছে যেতে চায় না। কিন্তু এখন মজার জিনিস হলো কি যে এখন সার্জারি এত ইজি হয়ে গেছে, এবং সার্জারি করলে ধরেন আজকে অপারেশন করলাম, কালকে থেকে রুগী হাঁটে, আচ্ছা এবং আচ্ছা, তার সিমটমস থাকে না, এই ঝিনঝিনের ভাব, অবশ বার্নিং, জ্বালাপোড়া, হাঁটার যে ইমব্যালেন্স, সব কারেকশন হয়ে যায়। মানে এত কম সময় কিভাবে হাসপাতাল থেকে যেতে পারে? এটা কি ছিদ্র করে অপারেশন? আমরা ধরেন এমনিও ঘাড়ের অপারেশন খুব ছোট করে করা হয়, কাটতে হয়, আর আমরা তো সব করি মেশিন দিয়ে, যেমন আমাদের স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল, এখানে তো আমরা সবই ম্যাক্সিমামই মেশিন দ্বারা এগুলো করা হয়। আচ্ছা, তাতে সুবিধা হলো যে 3 দিন পরে আমরা রুগী ছুটি দিয়ে দিই, 2-3 দিন পরে রুগী তার বাসায় বাড়িতে চলে যাচ্ছে, রুগী হেঁটে হেঁটে চলে যায়। তো এখন এই সার্জারিগুলো ধরেন আমাদের দেশে একসময় খুব মানে ভয়াবহ, খুব ভয় ছিল, এখন আর সেই ভয়ের খুব ওরকম কম কিছু নেই। সময়ের মাঝে একজন রোগী সুস্থ হয়ে সুস্থ যেতে হয়ে পারে, চলে যেতে স্বাভাবিক পারে। লাইফ লিড করতে পারে। এমনকি কোনো রোগী রয়েছে যারা আপনি অপারেশন করেছেন এবং সুস্থভাবে জীবনযাপন করছে, আমরা সেটা এক্সাম্পল দেখতে পারি? হ্যাঁ, আমরা দেখতে পাই, যদি আমরা ইচ্ছা করি, যদি আমরা একটা ভিডিও দেখতে চাই, তাহলে আমরা দেখতে পারবো। যদি যেমন আমরা এক্সরে করি, দেন সিটি স্ক্যান করি, কেন করি, কিভাবে করি, আমরা যদি চেষ্টা করি দেখতে পারবো, দেখে আমরা ভিডিওটা দেখতে পারি। যেমন এই পেশেন্ট আপনি দেখেন যে আমরা উপর থেকে যদি চিন্তা করি, আমরা 5 এবং 6 ভার্টিব্রা আমরা গুনি, এগুলো দেখেন যে একটার সাথে একটা মনে হয় লেগে গেছে নিচের দিকে, যেগুলো হাড়গুলো একটু ফাঁকা থাকার কথা, ফাঁকা নাই, একটার সাথে একটা মিশে গেছে। আমরা বলছিলাম যে এক্সট্রা হাড়, এবং 2টা হাড়ের মাঝখানে ফাঁকা চেপে যায়, এটা বুঝতে পারবো। পরের স্লাইডটা যদি আমরা যাই, পরের স্লাইডে আমাদের সিটি স্ক্যান আছে, সিটি স্ক্যান করলে পরে আরেকটু ভালো বোঝা যায়। আমাদেরকে পরের স্লাইডটা দেখাতে পারেন কিনা, এটা আমরা এমআরআই, ঠিক আছে, এমআরআই যদি আমরা দেখেন একদম উপরে দেখেন লাল রঙের যে অ্যারো দেওয়া, এই যে স্পাইনাল কর্ড আমরা বলছিলাম যে ব্রেন থেকে নেমে আসে, ওই পার্টিকুলার জায়গায় দেখেন একদম চেপে ধরে আছে। আমরা মাঝখানটা যদি দেখি নিচে ডান দিকে দেখেন মোটা রগ, যে স্পাইনাল মনে একদম ছিঁড়ে চিকন হয়ে গেছে, কারণ কি ওই যে উপরের থেকে যে স্নায়ুতন্ত্র ব্রেন থেকে আসবে চেপে ধরে আছে। এটাকে আপনি যতই আমরা ওষুধ দেই, যত ব্যায়াম থেরাপি করি, মানে কোনোভাবে এটাকে মানে রিকভারি সম্ভব না। আমি যে পরের স্লাইডটা যাই যে আমরা কি করছি, দেখেন এইটা আমরা সিটি স্ক্যান, ওই যে দেখেন উপরে লাল, হাড্ডিটা সরে গিয়ে একটা এক্সট্রা হাড় আপনার তৈরি হয়ে ওই মোটা জায়গাটা যেটা ক্যানাল বলে, এটা ছোট হয়ে গেছে। যদি আমরা পরের স্লাইডে যাই যে আমরা কি সার্জারি করেছি, দেখেন প্রথম যে এক্সরে দুটো আর পরেরটা দেখেন যে আমরা সার্জারি করে ওই পার্টিকুলার জায়গা যেখানে চেপে গেছিলো, হাড় বেড়ে গেছিলো, ওগুলোকে সরিয়ে দিয়ে আমরা একটা স্পেসার বলি, স্ট্যান্ড অ্যালোন কেস, এটা একটা দামি মেটাল আমরা দিয়ে আমরা এটা ফিক্স করে দিলাম। এরপরের স্লাইডে যদি যাই তাহলে আমরা বুঝতে পারবো যে পেশেন্টের উন্নতি অবনতি। তাই প্রথম স্লাইডটা দেখেন আপনি, ওইটা ভিডিওটা রান করান, এটা দেখেন ওনার হাঁটাটা একটু দেখবেন, যে উনি হাঁটতেছেন কিন্তু মনে হচ্ছে যেন টিম ব্যালেন্স একটু পড়ে যাবে। মাঝখানের স্লাইডটা দিয়ে আমরা একটু বুঝতে পারি যে কতটুকু চাপ। এই ইমব্যালেন্স কি শুধুমাত্র ঘাড়ে ব্যথা থেকে ঘাড়ে আসছে ব্যথা, ওনার? এবং দেখেন এই যে এটা একটা খুব ইম্পর্টেন্ট, যে ওই একটা আঙ্গুলে আমরা টোকা মারলে সবগুলো আঙ্গুল মনে হয় এটা ছোট হয়ে যায়। আরেকবার একটু দেখান, তাহলে আমরা বুঝতে পারবো। মাঝের ভিডিওটা দেখেন, দেখেন দিলে দেন অন্য আঙ্গুলগুলা মনে হাত মুট করে ফেলে। হ্যাঁ, এটার অর্থ হলো যে ঘাড়ের মধ্যে অনেক চাপ, অনেক, হ্যাঁ, একদম ইলেকট্রিক শকের মতো। ফাইনাল যদি আমরা 3 নাম্বার ভিডিওটা আমরা রান করি, দেখবেন যে উনি যখন হাঁটবেন তখন এখন তার আর ওই যে মানে ইমব্যালেন্সটা সেটা ব্যালেন্স হইতে উনি হেঁটে আসতেছেন। এটা হলো বড় সুবিধা। এবং এই রোগীগুলো
যে আপনার ধরেন হাঁটতে চলতে তার যে একটা ভয় থাকে, অপারেশন করার পর ইমিডিয়েটলি মানে ধরেন আপনাকে গলার মধ্যে চাপ দিয়ে ধরছে, আপনি শ্বাস নিতে পারতেছেন না, হাতটা সরিয়ে নিলেই আপনি খুব আরাম। একদমই। ঠিক এই অপারেশন অপারেশন পরবর্তী রিভিউগুলো একদম রিকভারি খুব স্মুথ রিকভারি। আচ্ছা আচ্ছা। তখন এই জিনিস কিন্তু একসময় আমরা চিন্তা করতে পারতাম না। নিশ্চয়ই। আর এগুলো এই যে যেগুলো দেখলেন যে আমি কোন জায়গাটায় যাব, আগে আমাদের অনেক কাটাকাটি করতে হতো, এখন কিন্তু আমাদের কাটাকাটি খুবই তার কম। মানে আমরা যদি একটা সিটি স্ক্যান অথবা আপনি যেমন দেখাচ্ছিলেন এমআরআই অথবা একটা এক্সরে, এটার মাধ্যমে আমরা সুনির্দিষ্টকরণ করে ফেলতে পারি যে পার্টিকুলার কোন জায়গাটিতে সমস্যা, এবং আপনি ঠিক ওই জায়গাটিতে ছিদ্র করে অপারেশন আমরা ওই জায়গায় ছিদ্র করে, আপনি দেখছেন যে স্পেসারটা এমন ধরেন এখানে আমরা এমন ভাবে যে ছিদ্রটা করব কোনো দাগও থাকে না। আচ্ছা, একটা সময় পর আপনি বুঝতে পারবেন না যে কোন জায়গায় খুঁজতে হয় যে এখানে আমরা অপারেশন করছি। এটা একটা চমৎকার অপারেশন, এবং আমাদের দেশে সেটি হচ্ছে, হয়তো আমরা অনেকেই সেটি জানি না। রাইট। স্যার, অপারেশন পরবর্তী পার্শ্ব প্রতিক্রিয়া হবার কি কোনো শঙ্কা রয়েছে? ইউজুয়ালি ধরেন যেটা ভয় থাকে যদি সঠিকভাবে, যেমন একটা হলো আমি যে লেভেলটা সার্জারি করার কথা ওইটা অনেক সময় মিস করে, তাদের কাছে স্বয়ংক্রিয় যন্ত্রপাতি নাই, তারা মিস করতে পারবে। যিনি জানেন না যে আসলে আমি কোন অ্যাপ্রোচে কিভাবে করব, মানে সার্জারিটা যদি আপনি কেউ সঠিকভাবে না করতে পারে তাহলে তো প্রবলেম হইতে পারে। অপারেশনের সময় অনেক সময় হয় যে ধরুন হয়তো দেহরসে প্যারালাইসিস হয়ে যেতে পারে, হাতটা একটু অবশ হয়ে যেতে পারে, পা একটু অবশ হতে পারে। এগুলো মানে মানে অপারেশনের সময় ধরেন যে নিয়ে অপারেশন না জানলে পরে সেই জন্য অনেক সময় দেখা যেতে পারে হয়। বাট কিছু ক্ষেত্রে আছে যে পেশেন্টের ধরেন সবই ভালো, তার হয়তো রিকভারিটা একটু স্লো, আচ্ছা আচ্ছা, এটা হতে পারে। এটা ধরেন সারা বিশ্বে এটা হয়। বাট অপারেশনের পরবর্তী সময় যদি সাকসেসফুলি করা যায়, যেমন আপনার ছবিতে দেখালাম, ইউজুয়ালি এই ধরনের সার্জারিতে সাকসেস রেট অনেক হাই, আচ্ছা, এবং পেশেন্টের ধরেন চলাফেরা আগের মতো সে নতুন লাইফ ফেরত পাওয়ার মতো, কারণ তার ওখানে ব্যথা থাকবে না। ঘাড় নাড়াইতে অনেকে মনে করে যে আমার ঘাড়টা ফিক্স করবো, আমি তো সাইডে বা পিছনে সামনে আমি নাড়াতে পারবো না, এরকম একটা ভয় কাজ করে, ভীতি কাজ করে, কিন্তু তা না। কারণ এটা এমনই ছোট জিনিস হলে এত শক্তভাবে লাগানো হয় যেটা একদম জয়েন্টটাকে ফিক্সড করে দেওয়া, ওই লেভেলে আপনার আর কোনো এক্সট্রা মুভমেন্ট ব্যথা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আর একটা পর্যায়ে গেলে দুইটা হাড় মিলে কিন্তু একটা হাড় হয়ে যায়। আচ্ছা, কারণ আমরা যে স্পেসারটা আমরা ব্যবহার করি তার মাঝখানে কিন্তু আমরা বুনটা আপনার হাড় দিয়ে দিই, তাতে ওইলা উপরের হাড় আর নিচের হাড়গুলা সবকিছু মিলে একটা ইউনিট, একটা হাড় হয়ে যাবে, সলিড হাড় হবে, এবং তাতে করে উনি নরমাল লাইফ লিড করতে পারে অনেক সুন্দরভাবে। একদম আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম, হয়তোবা প্রত্যেকটা দর্শক আপনার এই তথ্যের মাধ্যমে অনেক বেশি উপকৃত হয়েছে। স্যার, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন আমরা জীবনযাত্রার মান পরিবর্তন করি আমাদের দৈনন্দিন চলাফেরা কিংবা আমাদের বসার কিংবা দাঁড়িয়ে থাকার ভঙ্গিমা। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।